আমরা আসলে বলছিলাম যে হরমুজ প্রণালীর গুরুত্বটা আসলে কি কেমন হতে পারে। আপনি জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে ইরানের এমন একটি প্রণালী, পাহাড় বেষ্টিত একটি অঞ্চলের যে প্রণালী, একটি সরু আসলে প্রণালী, খুব বেশি বড় না, কয়েকটি জাহাজ আসা যাওয়া করতে পারে। এই আসা যাওয়ার পথ দিয়েই বিশ্বের যে মোট জ্বালানির 20% আসলে পরিবাহিত হয় হরমুজ প্রণালী, জ্বালানি খাতের লাইফলাইন বলা হয় হরমুজ প্রণালী। এবং সেই কারণে এই অঞ্চল তো বটে, এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, এই অঞ্চলের প্রত্যেকটি দেশ আসলে হরমুজ প্রণালীর এই তেলের উপর নির্ভরশীল। এবং একবার যদি হরমুজ প্রণালীতে কোনো রকম ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে জ্বালানির তেলের দাম হু হু করে বেড়ে যায়। এবং যেটি কিন্তু আমরা বাংলাদেশে বেশ কয়েকবার দেখেছি। আর এমনিতেই আপনি জানেন যে বাংলাদেশে কোনো না কোনো ছুতো এমনিতেই যে কোনো জিনিসের আসলে দাম বেড়ে যায়, সেটি আসলে প্রভাব পড়ুক আর না পড়ুক। আর আপনি জানেন যে আমাদের যেহেতু সংকটের দীর্ঘায়িত যদি হয় এই সংখ্যা, তাহলে কিন্তু আরো বেশি হবে। আপনি জানেন যে আমাদের যেহেতু এমনিতেই সংকট, আমাদের মানুষ বেশি, আমাদের চাহিদা বেশি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো বুঝে শুনেই আসলে সবকিছু চালাতে হয়। সেক্ষেত্রে আমরাও কিন্তু আসলে এক ধরনের বিপদের মধ্যেই আছি। আপনি জানেন যে এরই মধ্যে যে ঢাকার যে শেয়ার বাজার, সেই শেয়ার বাজারেও কিন্তু দরপতন শুরু হয়েছে। গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল, সেই সপ্তাহের প্রথম কর্মদিবসে আমরা দেখেছি আসলে সূচক একেবারেই নিম্নমুখী ছিল এবং দরপতন হু হু করে আসলে নেমেছে। এবং একই সঙ্গে আমরা শেয়ার বিক্রির হিড়িক লেগেছে। এবং আপনি জানেন সেটি তো খুব স্বাভাবিক, কারণ আপনি যখন দেখবেন যে সামনে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, আমি যেটি আসলে বিনিয়োগ করলাম সেটির কি আসলে মুনাফা আমি কি পাবো, কারণ একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সেই কারণে তারা অনিশ্চয়তার কারণে তাদের শেয়ারগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছে, যেটি আমরা গতকাল দেখেছি। এবং শুধুমাত্র ঢাকা নয়, এশিয়ার পুরো শেয়ার বাজারের চিত্রই কিন্তু আসলে এরকম। সে কারণে এই হরমুজ প্রণালীটি আসলে শুধু আমাদের জন্য না, পুরো অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখন পর্যন্ত জ্বালানি তেলের যেই স্বাভাবিক যে সরবরাহ, সেটি কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক পাচ্ছে, কিন্তু সেটি যদি বন্ধ হয়, বিশেষ করে এলএনজির যে সংকটগুলো রয়েছে, সেই এলএনজি সংকটটা সামাল দিতেও কিন্তু আমাদেরকে বেশ বেগ পোহাতে হবে। আপনি জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে প্রভাব, সেটি কিন্তু খাদ্যশস্য থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন দেশের উপর পড়েছে। তার আগে ছিল কোভিডের একটি প্রভাব ছিল। সেই ধাক্কাগুলো সামলাতে না সামলাতেই একটার পর একটা কিন্তু দুর্যোগ বা এ ধরনের মানব সৃষ্ট এক একটা দুর্যোগ আসছে। আপনার কি মনে হয় এই যুদ্ধ কি দীর্ঘায়িত হবে? আসলে এটি ডিপেন্ড করছে আসলে বিশ্ব নেতারা কি চান, ট্রাম্প আসলে কি বলেছেন, সেটিও আমরা দেখেছি। আমরা নিশ্চয়ই এগুলো নিয়ে আবারও আলোচনা করব। আপনার কাছে আবারও ফিরছি। আপনার সাথে আমরা আলোচনা করছিলাম যে এই যুদ্ধ বা সংঘাত কি দীর্ঘায়িত হতে পারে কিনা। আসলে আমার কথার উপর তো আসলে বলা যাবে না যে দীর্ঘায়িত হবে কি হবে না, তবে বিশ্ব নেতারা যেমনটি বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজকে বলেছেন তিনি যে তারা এমনভাবে প্রস্তুতি নিয়েছেন, মোটামুটি 4 সপ্তাহের জন্য তারা এই যুদ্ধ চালিয়ে যাবেন বলেই তারা আসলে ধারণা করছেন। এবং তিনি আবার ইরান থেকে বলা হচ্ছে যে তারা কোনো রকম সমঝোতায় যেতে চাচ্ছে না। সমঝোতা বলতে কি, আপনি জানেন যে যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নতুন যে নেতৃত্ব, তারা প্রস্তাব দিয়েছে যে তারা তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসুক, এবং তারা নাকি রাজিও হয়েছে। তবে আলী রাজেরি তিনি বলেছেন, অর্থাৎ ইরানের যে নিরাপত্তা বিষয়ক সচিব, তিনি বলেছেন যে না, আসলে ইরান এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তাবে রাজি নাই। তারা আসলে তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা এই লড়াইটি চালিয়ে যেতে চায়। ট্রাম্প বলছিলেন যে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আলোচনায় আসতে চায়, ইরানের নতুন নেতৃত্ব, কিন্তু ট্রাম্প বলছেন যে তারা অনেক বেশি দেরি করে ফেলেছেন, তারপরও আমরা আলোচনায় বসবো। কিন্তু এটি আসলে বিশ্লেষকরা আসলে যেটি বলছেন, এটি আসলে ট্রাম্পের একটি টোপ। কারণ আপনি জানেন যে ট্রাম্প কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে আগামী 4 সপ্তাহ ধরে তারা এই যুদ্ধটি চালিয়ে যেতে পারে। অন্যদিকে আপনি যদি ইরানের যদি দেখেন, ইরান আসলে তারা কি ধরনের কৌশল হাতে নিয়েছে। ইরানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আসলে প্রক্সি নেটওয়ার্কিংয়ের তারা অভিযোগ রয়েছে। আপনি জানেন যে লেবাননের হিজবুল্লাহ যদি বলে, ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের কথা বলে, এগুলো সবই মূলত ইরান সমর্থিত, যুক্তরাষ্ট্র দাবি করে থাকে। এবং যে কারণে এই গোষ্ঠীগুলো যতদিন সক্রিয় থাকবে, অর্থাৎ তারা তো স্বাভাবিকভাবেই ইরানের পক্ষেই তারা লড়াই চালাবে। তো ইরান কিন্তু এখানে একা নয়, হতে পারে অন্য দেশগুলো ইরানকে সরাসরি এখন পর্যন্ত সমর্থন দিচ্ছে না বা সহযোগিতা করছে না, তবে ইরান কিন্তু তাদের যে সক্ষমতা, এখন পর্যন্ত বলা হয় যে ইরানের হাতেই সবচেয়ে বড় মিসাইল ভান্ডার রয়েছে। সুতরাং মিসাইল ভান্ডারের কথা যদি আপনি চিন্তা করেন যে ইরানের হাতে কি মিসাইল ভান্ডার কি আদৌ কি শেষ হয়েছে, সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না, মাত্র আসলে যুদ্ধটা শুরু হয়েছে। সুতরাং ইরানের সক্ষমতা কতটুকু কমলো তার উপরে কিন্তু নির্ভর করছে। আর যুক্তরাষ্ট্র এই যুদ্ধটা কতদিন চালাতে পারবে, সেটি কিন্তু একটি প্রশ্ন আসে। কারণ আপনি জানেন যে এরই মধ্যে ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ চলছে, সেখানে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। যে কারণে একদিকে
ইউক্রেনকে তাদের বিপুল আকারে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম সরবরাহ করতে হচ্ছে। নতুন করে এখন যদি তারা আবারও তাদের যেই সামরিক সরঞ্জামগুলো ইরানের বিপক্ষে ইসরায়েলের হয়ে যদি তারা ব্যবহার করে, সেক্ষেত্রে তাদের ভান্ডারেও কিন্তু একটি টান পড়বে। আর সবচেয়ে বড় কথা, যুদ্ধটা কিন্তু আসলে ব্যয়বহুল। আপনি যদি চিন্তা করেন যে এখানে যুক্তরাষ্ট্র যে ধরনের মিসাইলগুলো ইরানের ড্রোন ভূপাতিত করার জন্য ব্যবহার করছে, সেটি আপনি শুনলে অবাক হবেন। ইরান ছুটছে, আপনি দেখছেন হয়তো বা 10,000, 20,000, 30,000 টাকার বা তাদের রিয়ালের একটি ড্রোন। আর সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছুটছে কয়েক হাজার ডলার মূল্যের তারা প্যাট্রিয়ট মিসাইল, যেটির দাম কোটি কোটি টাকা। সেই হিসাব যদি করেন, আসলে এটি আসলে ব্যয়বহুল। যুক্তরাষ্ট্র আসলে এটি কতদিন চালাতে চায়, তাদের লক্ষ্য আসলে অর্জন হয় কিনা, সেটি আসলে নির্ভর করছে যুদ্ধটা আসলে কতদিন দীর্ঘায়িত হতে পারে। ইনান, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। আমরা আলোচনা করছিলাম ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইস্যু সম্পর্কে।